ঘুম থেকে উঠে যদি বাসার সবচেয়ে পছন্দের জায়গাটায় একটু সময় কাটানো যায় তাহলে কিন্তু মন্দ লাগে না। আর এই যে আমার ছোট্ট বেলকনি বাগানটা প্রতিদিনই একটু একটু করে ফুল দেয়, আর ওনাদেরকে দেখলে কিন্তু মনটা একদম প্রশান্তিতে ভরে যায়। দিনের শুরুটা ওনাদেরকে দেখে করলে কিন্তু বেশ ভালোই কাটে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। আমার প্রিয় প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ব্লগ ভিডিও। আজকে শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় পুরুষ মানুষ নেই তো রান্নাবান্নার ব্যাপারে সেই জন্যই একদম ঝাড়া হাত পা। ফজরের পর আবার ঘুমিয়েছিলাম, তো 9টার দিকে উঠে আম্মাকে ডাক দিলাম। যেহেতু অনেক দেরি করে উঠেছি, এক পাশে সকালের নাস্তা বানাচ্ছি, আরেক পাশে কিন্তু দুপুরের রান্না বান্নাও শুরু করে দিয়েছি। বাসায় ব্রেড ছিল, তো সকালের নাস্তায় আমি ব্রেড ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে 2টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্রেড দিয়ে ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় আমার কাছে এর থেকে সহজ সমাধান আর কোনো কিছুই মনে হয় না। মোটামুটি সবাই বাসায় আমরা এই নাস্তাটা বানাই, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো এটা করে আমার শাশুড়িকে দিলাম, আমি নিজেও নিলাম। আম্মাও সকালবেলা ভারী খাবার খুব একটা খেতে চান না। ডিম টোস্ট বানিয়ে অলরেডি চা বসিয়ে দিয়েছি। আমার সারা দিনের কাজের এনার্জি ড্রিঙ্ক হচ্ছে উনি, উনাকে ছাড়া তো আমার দিন চলেই না। শাশুড়ি বউ মিলে চা খেয়েছি, এখন দুপুরের জন্য বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিচ্ছি। আজকে শুধুমাত্র গরুর মাংস রান্না করেছি, বাসায় কোনো ধরনের কোনো মাছ নেই। মাংস রান্না করার পর মনে হলো যে একটু খিচুড়ি দিয়ে খেলে মনে হয় বেশি ভালো লাগবে, অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না। আজকে রান্না করব বাসমতি চালের আচারি খিচুড়ি। বাসমতি চালের এই খিচুড়িটার টেস্ট অনেক ভালো হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই প্যানে আমি তেল আর ঘি একসাথে দিয়েছি। ঘি খুব বেশি পরিমাণে দেইনি, কারণ রান্না শেষে আবারও ঘি ব্যবহার করব। এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট। তারপর এতে দিয়ে দিয়েছিলাম আমরা রান্নায় যে রেগুলার মশলা ব্যবহার করি সেগুলোই। মরিচের গুঁড়া দিয়েছিলাম 1.5 চা চামচ, আর বাকি সব মশলা ধনে, জিরা, হলুদ, গরম মশলা পাউডার সবকিছুই দিয়েছিলাম 1/2 চা চামচ করে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে বাসমতি চাল, মসুর ডাল, মুগ ডাল এগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভেজে নেওয়ার পর গরম পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। খিচুড়িটা যখন 80% হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমের আচার। খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে বেশি। আচ্ছা, চাল ডালের পরিমাণের কথা বলতেই কিন্তু ভুলে গিয়েছি। আজকে আমি বাসমতি চাল, মসুর ডাল, মুগ ডাল সবকিছু মিলিয়ে 1/2 কেজির মতো ব্যবহার করেছি। আচার দেওয়ার পর কিন্তু খিচুড়িটা আমি একটা তাওয়ার উপর বসিয়ে দিয়ে তারপর দমে দিয়ে রেখেছি। খিচুড়িতে একটা সুন্দর ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, আর সর্বশেষ দিয়েছি ঘি। ঘি দেওয়ার পর কিন্তু আমি আর চুলাটা অন রাখিনি। সবশেষে দেওয়া এই ঘিটা কিন্তু খিচুড়ির টেস্ট আরো অনেক অনেক বেশি বাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ, এ ছিল আমার আজকের দুপুরের রিজিক। আলু দিয়ে গরুর মাংসের তরকারি আর বাসমতি চালের আচারি খিচুড়ি। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, আমার কেন জানি মনে হয় বাংলাদেশি স্টাইলে আলু দিয়ে গরুর মাংসের তরকারি আর খিচুড়ি, ভর্তা এগুলোর টেস্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না। ঘরের কাজকর্ম শেষ করে গোসলের আগেই একটু বেলের শরবত বানাচ্ছি। ফাটানোর পর দেখলাম একটা অর্ধেকের বেশি নষ্ট, কিন্তু আরেকটা বেশ ভালো ছিল। যেটার অর্ধেকটা নষ্ট সেটা কিন্তু পুরোটা ফেলে দেইনি, ভালো যেটুকু অংশ নেওয়া যায় সেটুকু অংশ আমি নিয়েছি। বেলের শরবত বানানোটা অনেক কষ্টের, অনেকে ব্লেন্ডারেও বানায়, তবে এক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে খোসা ছাড়িয়ে সাথে সাথেই ব্লেন্ডারে দিয়ে দিবেন না। এতে করে শরবতটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, বরং ভাতের মারের মতো লাগে। খোসা ছাড়ানোর পর একটু পানি মিক্স করে হাত দিয়ে অথবা ম্যাশার দিয়ে ওই কাজটা করতে পারেন। পানি আর বেলের শাঁস একসাথে মিক্স করে তারপর হাত দিয়ে চেপে চেপে আঁশগুলোকে আলাদা করে ফেলতে হবে। এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু শরবত একেবারেই ভালো লাগবে না। বিচি, আঁশ এগুলো সরিয়ে ফেলার পর এতে পরিমাণ মতো পানি, চিনি আর লবণ মিশিয়ে নিতে হবে। তারপর চাইলে এটাকে ব্লেন্ড করতে পারেন অথবা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন।
আমি আজকে আর ব্লেন্ডার বের করতে ইচ্ছে করছিল না, তো হাতের কাছে ছাঁকনি ছিল, এটা দিয়েই আমি ছেঁকে নিচ্ছি। শরবত বানিয়ে আম্মাকে সাথে সাথেই দিয়েছিলাম, আমারটা আর আমার ননদেরটা ফ্রিজে রেখেছি। এখন কিন্তু আবারও একটু গরম পড়েছে, আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ সকালেই আমার একটা পার্সেল এসেছে। অনলাইনে একটা মাটির হাঁড়ি অর্ডার দিয়েছিলাম। অনলাইন শপিংয়ে আমি সব সময়ই টেনশনে থাকি। আমি জানি না আমার মতো আমার কোন কোন আপুরা এমন ফিল করেন। ভেবেছিলাম পরে খুলবো, কিন্তু গোসল, খাওয়া দাওয়া, নামাজ সবকিছু শেষ করার পর ভাবলাম যে আজকেই খুলি। ভালো হবে নাকি খারাপ হবে এগুলো চিন্তা করতে করতে আজকেই খুলে ফেললাম। তাসবির বাবা মাটির হাঁড়িতে মাংস রান্না অনেক পছন্দ করেন, তো মূলত তার জন্যই অর্ডার করা। কিছুদিন পর আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে উনি দেশে আসবেন, তো সেই জন্যই এখন অর্ডার করলাম। হাঁড়িটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে, তবে রান্না করার পর বুঝতে পারবো কতটুকু ভালো। এর আগেও আমি বেশ কয়েকবার মাটির হাঁড়িতে রান্না করেছি, তবে এই হাঁড়িটা এত ভারী ছিল। আমি জানি না রান্না করার সময় কি হবে। যখন রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাটির হাঁড়িতে রান্না করাটা কিন্তু অনেক বেশি রিস্কি, অনেক সময়ই পাতিল ফেটে যায়। অনেকটা সাবধানতার সাথেই কিন্তু রান্না করতে হয়। গত 3 দিন যাবৎ বাসায় কোনো ধরনের মাছ নেই। মাংস, ডাল, সবজি এগুলো আসলে কত খাওয়া যায়। তাসবির বাবা, চাচু কেউ বাসায় নেই, আর তাই টাকা পয়সা নিয়ে আমার হেল্পিং হ্যান্ডকে সাথে করে নিজেই চলে গিয়েছিলাম বাজার করতে। মাছে ভাতে বাঙালি বলে কথা, যতই বলি না কেন যে ঢাকা শহরের মাছ ভালো লাগে না, গ্রামের মাছ ভালো লাগে, তারপরও কিন্তু মাছ ছাড়া চলা যায় না। আজকে যাওয়ার সময় তাসবিকে ঘুম পাড়িয়ে যায়নি, তো অনেক তাড়াহুড়া করে বাজার শেষ করে বাসায় এসেছি। আমার হেল্পিং হ্যান্ডকেও নিয়ে গিয়েছিলাম, তো আপা এখন মাছগুলো আমার সাথে গোছগাছ করবে। আর এটা সব সময়কার রুটিন, মাছ আনার পর তাসবি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তার কাছে হয়তো খুব ভালো লাগে। বড় মাছগুলো কাটিয়ে নিয়ে এসেছি, কিন্তু ছোট মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড কাটবে। মাছগুলো নড়াচড়া করছিল দেখে তাসবি আমাকে বারবার বলছিল যে মা চকলেট খেতে দাও, চিপস খেতে দাও, ওরা খাবে। ওর বাবা বাজারে গেলে যখনই তাজা হাঁস, মুরগি জবাই ছাড়া নিয়ে আসতো, ও সব সময় এগুলোকে চকলেট, চিপস মানে ওর যা খাওয়া দাওয়ার থাকে সেগুলো সব কিছু ওদেরকে দিত। তো অনেক ধরনের মাছ নিয়ে এসেছি। এই পাঙ্গাস মাছটা 12 কেজি ওজনের ছিল, তো কেটে পিস পিস করে বিক্রি করছে, তো আমি এখান থেকে 2 কেজির মতো নিয়ে এসেছি। এগুলো ছাড়াও বাসার সবাই যা যা পছন্দ করে মোটামুটি সব ধরনের মাছই নিয়ে এসেছি। রুই, কাতল, চিংড়ি, ট্যাংরা, পাবদা, শৈল, ইলিশ আর ছিল পুঁটি মাছ। তাসবির বাবা, চাচু দুজনেই বাজারে গেলে অনেক বড় বড় সাইজের ইলিশ নিয়ে আসে, তো আজকে বাজারে আমি এত বড় সাইজের ইলিশ পাইনি, মাঝারি সাইজের পেয়েছি। আমার শাশুড়ি দেখে বলছিল যে এর থেকে বড় পাওনি। বলছিলাম যে না আম্মা, এতটুকু সাইজেরই পেয়েছি। মাছ নিয়ে বাসায় আসতে আসতে যেহেতু সন্ধ্যার পর হয়ে গিয়েছিল, আর আমার হেল্পিং হ্যান্ডও আমার সাথে গিয়েছিল, তো আপাও কিছুটা টায়ার্ড, সেজন্য তখন আর উনাকে মাছ কাটতে বলিনি। মাছগুলো আমি প্যাকেট করে রেখে দিচ্ছি, আগামীকালে এসে কাটবে। আর ইলিশ মাছ আমি সবসময় এইভাবেই প্যাকেট করে রেখে দিই। এইভাবে পেঁচিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এভাবে পেঁচিয়ে রাখলে মাছের স্বাদ, গন্ধ কোনোটাই কিন্তু নষ্ট হয় না। বাকি মাছগুলোও প্যাকেট করে গুছিয়ে রাখবো। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে আমি এখান থেকেই বিদায় নিব। বিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেল থেকে আমি নুসরাত নীলা আমার পরবর্তী আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন।